যুগ্ম সদস্য সচিব এবং অ্যাডভোকেট সুপ্রিম কোর্ট অ্যাডভোকেট হুমায়রা নূর আমাকে। জাতীয় নারী শক্তির পক্ষ থেকে আমাদের সবার সামনে এসেছি এটি গুরুত্বপূর্ণ দাবি। যে দাবির কারণে আমরা এই জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়ার পরও আজ জুলাই সনদে স্বাক্ষর করতে পারি, সেটা হচ্ছে জুলাই সনদের বাস্তবায়ন। আমি একজন আইনজীবী হিসেবে আমি জীবনে এই পর্যন্ত কোনো ধরনের কন্ট্রাক্ট সাইন হইতে দেখি নাই যেখানে স্পষ্টভাবে উল্লেখ নাই যে এই যে চুক্তি বা এই পিস অফ পেপার, এই যে ডকুমেন্টটা, এই ডকুমেন্টের বাস্তবায়ন প্রক্রিয়া কি হবে বা কবে থেকে বাস্তবায়ন হবে, এইটার নির্ধারিত বাক্য ওখানে উল্লেখ করা ছাড়া কোনো ধরনের কোনো কন্ট্রাক্ট, এটার কোনো ভ্যালু নাই। এটা আমরা এটাকে আইনের ভাষায় এই ধরনের ব্যাক ডকুমেন্টকে বলি মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং। দুই পক্ষে একটা বোঝাপড়া হলো, এই বোঝাপড়া করার জন্য বাংলাদেশে এতগুলো মানুষ জীবন দেয় নাই। এই বোঝাপড়া করার জন্য সেই বোঝাপড়ায় কেউ কারো দায়বদ্ধতা নাই। এই ধরনের একটা তুচ্ছ জিনিসের জন্য কেউ কখনোই এতগুলো মানুষ জীবন দেয় নাই, এতগুলো শিশু, এতগুলো মা সন্তান হারা হয় নাই। সুতরাং আপনাদের সবার কাছে এই অনুরোধটা নিয়ে এসেছি যে বারবার যে কথা আমাদের শুনতে হয় যে অনেকেই নাকি এই সংস্কার প্রস্তাবগুলো বুঝেন না। আমি তো জানি যে এখানে ধরেন সাংবাদিক ভাইরা যারা আছেন তারা আমাদের অনেক আইনজীবীদের চেয়েও কম বেশি কম না বেশি বুঝতে থাকতে পারে। সাধারণ মানুষের কাছে বোঝানোর জন্য সাধারণ মানুষের ভাষায় বললে তারা বোঝে না, এটা আমাদের অভিজ্ঞতা বলে না। আমরা যখন মনিরা শালীন আপা বলছিলেন, আমরা যখন উঠান বৈঠক করতে যাই তখন একদম প্রত্যন্ত অঞ্চলের, এমনকি আমি যখন জুলাই যাত্রায় সারা বাংলাদেশে গিয়েছি, প্রত্যন্ত অঞ্চলের মানুষরা আমাদের সাথে এসে দেখা করেছে, কথা বলেছে এবং তারা বোঝে না। এই কথাটা আমি আসলে মানতে পারছি না, কারণ অনেক কঠিন দুর্বোধ্য বিষয়গুলো আপনি যখন সহজভাবে বলেন তখন মানুষ বোঝে। ধরেন আমরা যেখানে বলছি যে একজন প্রধানমন্ত্রী যিনি হবেন তিনি একই সাথে দলীয় প্রধান থাকতে পারবেন না, এটা না বোঝার মতো কঠিন কোনো বিষয় না। কারণ এটা একটা খুব সহজ বিষয় যে যার কাছে একটা রাষ্ট্রের দায়িত্ব, প্রধানমন্ত্রীর দায়িত্ব থাকবে, সে আবার একটা দলের দায়িত্ব না নিলেও তার চলে। এই সহজ কথাটা সাধারণ মানুষ বুঝবে না। কেন বুঝবে না এটা আবার আমি বুঝলাম না। আবার ধরেন ধরলাম যদি আমরা বলি গণভোটের কথা, গণভোটে কি প্রশ্ন যাবে কি প্রশ্ন যাবে না, হ্যাঁ হবে না না হবে না, আমি অত্যন্ত শ্রদ্ধার সাথে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম উল্লেখ করে বলতে চাই, এই গণভোটে হ্যাঁ না প্রস্তাবের প্রথম উদাহরণ উনি রেখেছিলেন। ওনার দেখানো পথেই কিন্তু এই প্রস্তাবটা এসেছে যে এই যে জুলাই সনদটা, সেই সনদটা বাস্তবায়নের পক্ষে জনগণ কি মতামত হ্যাঁ বলতে চায় নাকি না বলতে চায়। হ্যাঁ, এখন এখন এখানে একটা জটিলতা আছে, সেটা হচ্ছে 48টা বিষয় আছে, যে 48টা বিষয়ে সংবিধান সংক্রান্ত, সংবিধান পরিবর্তন সংক্রান্ত 48টা বিষয়ে সব জনগণ ঐক্যমত হবে কি হবে না, হ্যাঁ বলবে কি না বলবে, এই প্রত্যেকটা বিষয় সেটা নিয়ে একটা দ্বিমত আছে। ধরেন একটি রাজনৈতিক দল 8টি প্রস্তাবে দ্বিমত করেছে, আমরা ন্যাশনাল সিটিজেন্স পার্টি থেকে আমরা একটি প্রস্তাবে দ্বিমত করেছি, যেমন অন্য আরেকটি দল আরো কয়েকটি প্রস্তাবে দ্বিমত করেছে। এখন আপনারা এই বিষয়গুলো কিভাবে গণভোটে যাবে, এই আলাপগুলো আরেকটু সময় নিয়ে শেষ না করে কেন 17 অক্টোবর এত হুড়ুহুড়ি করে এই জুলাই সনদ স্বাক্ষর করার জন্য চাপ প্রয়োগ করলেন? কেন ওই দিনই স্বাক্ষর হইতে হইল? এই ধরনের একটা অস্পষ্ট অসম্পূর্ণ একটা পিস অফ পেপারে এবারে কেন বাধ্য করা হলো সবগুলো রাজনৈতিক দলকে স্বাক্ষর করতে? তখন সবাই আমাদেরকে বলেছেন যে এনসিপি রাজনীতির মাঠ থেকে নাকি আমরা অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছি। না,
বাংলাদেশের বুকে আমরা রাজনীতি করতে এসেছি এই জুলাই শহীদ আহত পরিবার এবং দীর্ঘদিন বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক দলগুলো যারা নির্যাতিত হয়েছেন তাদের দায় নিয়ে। সুতরাং আমাদের জবাবদিহিতা তাদের প্রতি। আমাদের এক দফার দাবিতে ছিল ফ্যাসিবাদের বিরোধ। আমরা এক দফার দাবিতে বলি নাই যে একটা স্বৈরতান্ত্রিক সরকার চলে গিয়ে আরেকটা দলের হাতে ক্ষমতা হস্তান্তর করার জন্য এই মানুষগুলো রাস্তায় নেমে আসুক 5 তারিখে। 5 তারিখে তারা রাস্তায় নেমে এসেছিল, তারা ফ্যাসিবাদের বিলোপের জন্য রাস্তায় নেমে এসেছিল। বিদ্যমান সাংবিধানিক ব্যবস্থাগুলিকে বিদ্যমান যে রাজনৈতিক দলগুলো আছে তারা এই পর্যন্ত যতভাবে পরিবর্তন করেছে সেটা শুধুমাত্র এই ক্ষমতা কাঠামোতে তারা নিজেদের ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য ধরে রাখার জন্য করেছে। আমি সিম্প্যাথি দেখাই প্রত্যেকটা রাজনৈতিক দলের যেই ভাইরা যেই বোনেরা যতভাবে নির্যাতিত হয়েছে অপর রাজনৈতিক দলের দ্বারা, সেইটার জন্য আমার অবশ্যই সিম্প্যাথি আছে। কিন্তু আমাদের মানসিকতা তো পরিবর্তন করতে হবে। ধরেন একজন জুলুম করে গিয়েছে, তার জায়গায় এসে আপনি বসে আপনিও সেই জুলুমবাজ হয়ে গেলেন, হলো না তো। দেশটা তো আপনারও ঠিক করার দায়িত্ব। আমি বলছি বলে আজকে আপনি আমাকে মনে করছেন যে আমি আপনার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছি, কিন্তু দিন শেষে এটার ভুক্তভোগী আপনি এবং আপনার পরবর্তী প্রজন্ম। দল কিন্তু সবসময় আপনার দিকে তাকাবে না। আপনি যেই দলকে প্রোটেক্ট করছেন বা যেই দলকে ক্ষমতায় নেওয়ার জন্য তাদের সমস্ত কথাকে অন্ধের মতো বিশ্বাস করে তাদের কথায় রাস্তায় নেমে আসছেন, একটু ভাবেন না, একটু বিবেকটা কাজে লাগান। বাংলাদেশের এই আইন, কালো আইনগুলোকে পরিবর্তন করা জরুরি। বিদ্যমান রাষ্ট্র কাঠামে এই পর্যন্ত যতগুলো সরকার এসেছে সবাই জুডিশিয়ারিকে ব্যবহার করেছে নিজেদের স্বার্থে। আমি একটু জুলাইতে যদি ফিরে যাই, আমি দেখতে পাই যে জুলাইতে যাদের উপর নির্বিচারে গুলি করা হচ্ছিল সেটা নিয়ে যখন রিট করা হয়, সেই রিটে বিরুদ্ধে দাঁড়িয়ে পড়েছেন সম্পূর্ণ অ্যাটর্নি অফিস। আমাদের বিচারপতিদের গলায় শুনতে পেরেছি তারা নাকি শপথবদ্ধ রাজনীতিবিদ। সেই একই ঘটনার পুনরাবৃত্তি আবারও হতে চলেছে। যখন জুলাই অভ্যুত্থান হলো, পরবর্তীতে আমরা দেখলাম কয়েকটা রাজনৈতিক দল হুড়মুড় করে সমস্ত প্রশাসনিক কাঠামোতে তাদের নিজস্ব লোক, একেবারে অ্যাটর্নি জেনারেল স্যার থেকে শুরু করে আমি আপনারা অত্যন্ত সম্মান করি, উনি ভীষণ বিজ্ঞ একজন মানুষ, কিন্তু উনিও একটা রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করেন এবং উনিও আগামীতে নির্বাচনে নিজেকে প্রতিনিধি হিসেবে ঘোষণা দিয়েছেন। আমরা আশা করছিলাম যে উনি নিরপেক্ষ থেকে এই রাষ্ট্রের এত বড় একটা অর্গান, যেখানে রাষ্ট্রের এত বড় গুরুত্বপূর্ণ দায়িত্ব নিয়ে আছেন, ওখানে উনি গুরুত্বপূর্ণ ভাবে উনি নিরপেক্ষভাবে ওনার দায়িত্ব উনি পালন করবেন। এবং উনি যেহেতু নির্বাচনে যাবেন বলে কথা দিয়েছেন বা আগ্রহ প্রকাশ করছেন, আমরা আশা রেখেছিলাম যে উনি ওনার নিরপেক্ষতার জায়গাটা বজায় রাখার জন্য উনি আসলে ওখান থেকে সরে এসে একজন নিরপেক্ষ কাউকে ওখানে দায়িত্ব দিবেন। আমি বিশ্বাস করতে চাই যে বাংলাদেশে যেই রাজনীতি করুক না কেন, সবার কাছে আগে দেশ, আগে দেশের পুনরুদ্ধার করার দায়িত্ব, তারপরে রাজনীতি। আগে দেশ, তারপরে রাজনীতি। তার চেয়ে বড় হচ্ছে নিজের বিবেকের প্রতি দায়। নিজেকে প্রশ্ন করবেন, খালি দলের কথায় অন্ধ হয়ে কোনো কিছু মেনে নিতে হবে না। জুলাই সনদের বাস্তবায়ন করতে হবে আপনার জন্য, আমার জন্য, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য। ধন্যবাদ। ধন্যবাদ। আমরা